আচ্ছা, জি ম্যাম। এখন প্রেজেন্টেশনের মধ্যে যেই পার্টটা, যেমন কেফালিক প্রেজেন্টেশনের মধ্যে কেফালিকের যেই পার্টটা ইন্টারনাল অসের উপরে থাকবে সেটা হচ্ছে তোমার পজিশন, প্রেজেন্টিং পার্ট। জি ম্যাম। তাই না? সেটা হচ্ছে পজিশন। জি ম্যাম। যেমন লেফট অক্সিপিটাল অ্যান্টেরিয়র, পজিশন কি? লেফট অক্সিপিটাল অ্যান্টেরিয়র, রাইট অক্সিপিটাল অ্যান্টেরিয়র, তাই তো? এগুলো হচ্ছে। জি ম্যাম। আর ডিনোমিনেটর কি? ডিনোমিনেটর হচ্ছে মানে প্রেজেন্ট, মানে যে বনি পার্টটা থাকবে ম্যাডাম হ্যাঁ, প্রেজেন্টিং পার্টের একটা মধ্যে। বনি ফিক্সড পয়েন্ট which makes the relation with maternal জি ম্যাম। pelvis। পেলভিসের সাথে যেই বনি পয়েন্টের রিলেশনে আমরা পজিশনটা বলতে পারি সেটাই হচ্ছে তোমার ডিনোমিনেটর। আচ্ছা, আর ডিনোমিনেটর এই আর নরমাল বাইপ্যারাটাল ডায়ামিটার কত? বাই বাইপ্যারাটাল 20, ভুলে গেছি। বাইপ্যারাটাল 9.5 সেন্টিমিটার। 9.5 সেন্টিমিটার। আচ্ছা, আর আমাদের পেলভিসের ডায়ামিটার গুলো কি মনে আছে? ইনলেট, ক্যাভিটি, পেলভিসের 11 সেন্টিমিটার, ট্রান্সভার্স ডায়ামিটার 13 সেন্টিমিটার, অবলিক ডায়ামিটার ম্যাডাম ভিটি হবে ট্রান্সভার্স ডায়ামিটার, ইনলেটের অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার কত? ম্যাম 11 সেন্টিমিটার। 11। তারপরে ট্রান্সভার্স ডায়ামিটার 11 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার, ট্রান্সভার্স 12 না, অবলিক হলো 12, 12, ট্রান্সভার্স 11, 13, ট্রান্সভার্স হচ্ছে 13, আর এর ঠিক অপোজিট হলো আউটলেট। আর ক্যাভিটিতে সব ডায়ামিটার গুলোই 12 সেন্টিমিটার। হ্যাঁ, সবগুলোই 12 সেন্টিমিটার। আচ্ছা, এই হলো মোটামুটি। এখন আসো তোমার আর একটা প্রশ্ন করবো। নর্মাল লেবারের ক্রাইটেরিয়া গুলো বলো একজন, আমি জিজ্ঞেস করি সে বলবে। 54 বলো। 54 প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট? 55, 56, 57। ম্যাম 55। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ম্যাম সালাম। নরমাল লেবারের ক্রাইটেরিয়া হচ্ছে এতই খারাপ কিছু তোমার কথা কিছু শুনতে পাচ্ছি না। set and at term without undue হ্যাঁ, ম্যাম ক্রাইটেরিয়া গুলো হচ্ছে spontaneous in onset and at term with vertex presentation without undue prolongation, natural termination with minimal aids, without having any complication affecting the health of the mother and or the baby. গুড, ঠিক আছে। এখন আসো ম্যানেজমেন্টে। ফার্স্ট স্টেজের ম্যানেজমেন্টের মধ্যে তোমাদের আমি কি বলেছিলাম? কয়েকটা পয়েন্ট বলো দেখি। ছিল আর হচ্ছে অ্যাক্টিভ ফেজ ছিল। লেটেন্ট ফেজের ক্ষেত্রে জেনারেল যে ম্যানেজমেন্ট আছে, কমিউনিকেশন করতে হবে ফার্স্টে পেশেন্টের সঙ্গে ভালোভাবে, অ্যাসিওরেন্স করতে হবে পেশেন্টকে, ইনকারেজ করতে হবে, ফিমেল অ্যাটেন্ডেন্স রাখার চেষ্টা অবশ্যই রাখবো, এবং পেশেন্টকে হাঁটা চলা করতে বলবো নর্মালি, এবং তার হচ্ছে যেন কোনোভাবে ব্লাডার ফুলফিল হয়ে না থাকে, তাহলে হচ্ছে ব্লাডারটা অকুপাই করে রাখবে, তাহলে আর ডিসেন্ট হবে না। হওয়ার জন্য আমরা ওয়ার্ম ওয়াটারে শাওয়ার নিতে বলতে পারি। এটাই। আর ম্যাডাম হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে আমরা হচ্ছে হায়ার সেন্টারে তাকে রেফার
ট্রান্সফার করে দিব। এখানে লেটেন্ট ফেজের ক্ষেত্রে জেনারেল ম্যানেজমেন্ট যেগুলো আছে তার সাথে আমাদেরকে হচ্ছে কন্ট্রাকশনটা দেখতে হবে। এখানে হাফ আওয়ার পর পর 20 মিনিট হাফ আওয়ার পর পর কন্ট্রাকশনটা আসবে, ফিটাল হার্ট রেটটা দেখবো, তারপর মেমব্রেন রাপচার হয়ে গেছে কিনা সেটা দেখবো। ইউজুয়ালি লেট একটি ফেজে ফুল ডাইলেশনের সময় হচ্ছে মেমব্রেনটা রাপচার হবে। আর স্পেসিফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখবো যে হচ্ছে 7 আওয়ার হয়ে গেল কিন্তু কন্ট্রাকশন ডাইলেটেশন তেমন কিছুই নাই, তাহলে 4 আওয়ার্স পর পর পারভাইজাইনাল এক্সামিনেশন করে আমরা দেখবো। আর যদি এছাড়াও আমরা পারভাইজাইনাল এক্সামিনেশন করে দেখবো যদি মেমব্রেনটা আগে থেকে রাপচার হয়ে যায় বা কর্ড প্রোলাপস হয়ে যায়। যদি কর্ড প্রোলাপস হয় তাহলে 30 মিনিটস এর মধ্যে আমাদের ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। আর লাইকার বা অ্যামনিওটিক ফ্লুইডের যদি কালারটা চেঞ্জ হয়ে যায়, যেমন গ্রিনিশ কালার আসে, তখন আমরা পারভাইজাইনাল এক্সামিনেশন করব। আদার কমপ্লিকেশন যদি ডেভেলপ করে, তারপর ফুল ডায়ালিটেশন যদি থাকে, প্রোগ্রেসিভ ইনক্রিজ অফ কন্ট্রাকশন যদি হয়, কন্ট্রাকশন হচ্ছে কিন্তু ডায়ালিটেশন হচ্ছে না, তখনও আমরা পারভাইজাইনাল এক্সামিনেশন করে দেখব। একটি Good. ফেজের ক্ষেত্রে সাধারণ হচ্ছে এখানেও রুটিনলি 4 আওয়ার পর পর পারভাইজাইনাল এক্সামিনেশন করে আমরা মানে প্রথমে যেগুলো দেখছি সেগুলোই দেখবো। আর এখানে হচ্ছে হার্টবিট আর কন্ট্রাকশন মনিটর করব কতক্ষণ পর পর? ম্যাডাম হচ্ছে 4 আওয়ার পর ম্যাডাম না, 30 ma'am, 30 half hour মিনিট হাফ আওয়ারলি। আর Half hour. 4 আওয়ার্স পর পর আমরা দেখবো পারভাইজাইনাল। BP and temperature and vaginal examination. হ্যাঁ, ম্যাম। স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে যদি ব্লাডার বাউল ক্লিয়ার হবে, ডাইলেটেশন স্টেশন টাইম অনুযায়ী দেখবো। যদি ঠিকভাবে না থাকে তাহলে ম্যানেজমেন্ট দিতে হবে। আর ম্যানেজমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে অক্সিটোসিন ড্রিপ দিতে পারি বা আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন, এইটা হচ্ছে ম্যাডাম প্রসিডিউর গুলো আমরা করতে পারি। আচ্ছা ঠিক আছে, এই হলো তোমার ফার্স্ট স্টেজের ম্যানেজমেন্ট। ঠিক আছে, তুমি কে এত সুন্দর করে বললা? সে কে? ম্যাডাম সাক্ষী। সাক্ষী। আচ্ছা, মানে গলা শুনে বুঝলাম যে তুমি সাক্ষী। আচ্ছা, তারপরে আসো সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্টে তাহলে আমরা সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্টে কি করব? সেকেন্ড স্টেজ মানে কি? আচ্ছা, সেকেন্ড স্টেজ একজন বলো, থামো, আমি বলি, সে বলো। 41 বলো। সেকেন্ড স্টেজ কোনটা? 41 আছো? নাই। 42, 43, 44, 45, 46, 47, 48, 49, হ্যাঁ 47 47। আচ্ছা বলো, 47 বলো। ম্যাম বলো সেকেন্ড লেবারের স্টেজ হ্যাঁ, কয়টা স্টেজ লেবারের? ম্যাম 4টা স্টেজ। 4টা, কি কি বলো দেখি। ম্যাম ফার্স্ট স্টেজ হচ্ছে অনসেট অফ ট্রু লেবার পেইন থেকে ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স পর্যন্ত। তারপরে ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স থেকে আপ টু ডেলিভারি অফ ফিটাস। তারপরে থার্ড স্টেজটা হচ্ছে ডেলিভারি অফ ফিটাস থেকে এক্সপালশন অফ প্লাসেন্টা এন্ড মেমব্রেন। আর ফোর্থ স্টেজটা হচ্ছে আফটার 1 আওয়ার অফ ডেলিভারির পরে 1 আওয়ার পর্যন্ত। গুড। তোমার নাম কি? ম্যাম রুবা। রুবা, কোথায় বাসা? ম্যাম আয়েশা ম্যাম আয়েশা। রাজশাহী। জি ম্যাম। আচ্ছা, কি ডাক নাম রুবা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্টের মধ্যে তাহলে কি করব? এখন তো ফুল ডাইলেট হয়ে গেছে, তাই না? এর আগেই আমরা মায়ের আমরা কি করেছি, যে একটা ওয়ার্ম শাওয়ার নিয়েছে বা এমনি গোসল টোসল করে পরিষ্কার কাপড় চোপড় করে ফ্রেশ হয়ে থাকবে। তারপরে যখন সেকেন্ড স্টেজ আসবে তখন আমরা কি করব? ভালভা ভ্যাজাইনা এগুলোকে আমরা ক্লিন করব, অ্যান্টিসেপটিক ওয়াশ দেব। কি অ্যান্টিসেপটিক ওয়াশ দেব? এখানে আমরা হিবিটেন ক্রিম দিয়ে ওয়াশ দিই। হিবিটেন ক্রিম দিয়ে অথবা ডেটলের সাথে ওয়াটার মিক্সড করা থাকে সেটা, অথবা সোপ ওয়াটার।
প্রথমে সোপ ওয়াটার দিয়ে ওয়াশ করা হয়, তারপরে ডেটল ওয়াটার দিয়ে ওয়াশ করা হয়, অথবা হিবিটেন ক্রিম দেওয়া হয়। হিবিটেন ক্রিম দিয়ে ভালভা, ভ্যাজাইনা, থাই, এগুলো অ্যানাস, অ্যানাল ক্যানাল, অ্যানাস, এগুলো ওয়াশ করে নেওয়া হয় সুন্দর করে, অ্যান্টিসেপটিক ওয়াশ দেওয়া হয়। এরপরে অ্যান্টিসেপটিক ওয়াশের পরে কি করব আমরা, তারপরে এখন তো ফুল ডাইলেট হয়ে গেল, ফুল ডাইলেট হয়ে গেছে, এখন তুমি হেডটা ডেলিভারি করবা। তাহলে হেড ডেলিভারির সাথে সাথে তুমি তো হেড ডেলিভারির প্রসেস গুলো বললা, যে এক্সটার্নাল রোটেশন হয়ে এই এক্সটেনশন হয়ে হেডটা ডেলিভারি হবে, তাই না? ফ্লেকশন হলো, ইন্টারনাল রোটেশন হলো, এবং ডেলিভারি অফ দ্য হেড বাই এক্সটেনশন। হেড ডেলিভারি হবে এক্সটেনশনের মাধ্যমে। তাহলে এক্সটেনশনে যখনই হেডটা বের হয়ে আসলো, তখনই আমরা সেটা কি করব, ওয়াশ করে দেব একটা পরিষ্কার কাপড় দিয়ে বা মপ দিয়ে। আমাদের কাছে যেটা থাকে মপ থাকে সাধারণত স্টেরাইল, সেই মপটা দিয়ে বাচ্চা মাউথটা, ফেসটা ক্লিন করে দেব। কারণ ফেসের মধ্যে লাইকার দিয়ে তোমার নেজাল অরিফিস, মাউথ ক্যাভিটি করে থাকতে পারে, কিন্তু সে রেসপিরেশন নিতে পারবে না। সেই জন্য আমি মাউথটা বের হওয়ার সাথে সাথেই একটা মপ দিয়ে, স্টেরাইল মপ দিয়ে, বা যদি যারা হোম ডেলিভারি করে তাদের ওইরকম মপ থাকবে না, কিন্তু আগে পরিষ্কার করে কাপড় তারা গরম পানি করে কাপড় তারা সেইভাবে পরিষ্কার করেই কিন্তু রাখে, ওটাও কিন্তু মোটামুটি স্টেরাইল। তাহলে সেটা দিয়ে আমরা পরিষ্কার করে দেবো, যাতে তার ওই লাইকার দিয়ে নেজাল বা মাউথ ক্যাভিটি যাতে ভরে না থাকে, যাতে সে শ্বাস নিতে পারে, রেসপিরেশন নিতে পারে বাচ্চা। এটা করে দেব। দেওয়ার পরে তারপরে তো হেড ডেলিভারি এবং বডি ডেলিভারি হলো। হওয়ার পরে আমরা কি করব, হওয়ার সাথে সাথে আমরা বাচ্চাটাকে কি করব, মায়ের পেটের উপরে বা মায়ের বুকের উপরে দিয়ে বাচ্চাকে। এদিকে মানে মায়ের বুকের উপরে দেওয়ার সাথে সাথে আমি একটা ওয়ার্ম কাপড় একটা দিয়ে, বা কাপড় বা টাওয়েল, সাধারণত নরম কাপড় এখানে রাখা হয়, নরম কাপড় দিয়ে সেগুলো পরিষ্কার সব স্টেরাইল কাপড় দিয়ে বেবিকে মুছতে থাকবো, বেবিকে ওয়ার্ম একটা কাপড় দিয়ে মুছতে থাকবো, যাতে তার ওই লাইকার গুলো মুছে ফেলা হয়, লাইকার বা ব্লাড যদি থাকে সেগুলো মুছে ফেলা হয়। এদিকে আমরা কি করব, কর্ড ক্ল্যাম্প করব। কর্ড ক্ল্যাম্প করব কোথায়, কর্ডটা কোথায় ক্ল্যাম্প করা হয়, সাধারণত বেবির আম্বিলিকাস থেকে 5 সেন্টিমিটার দূরে, 5 সেন্টিমিটার দূরে কর্ড ক্ল্যাম্প করা হয়। মানে দুইটা আর্টারি ফোরসেপ দিয়ে ক্ল্যাম্প করা হয়, করে 2 আর্টারি ফোরসেপ, একটা বেবির দিকে থাকবে, একটা মায়ের দিকে, তারপরে মাঝখানে কেটে দেওয়া হয়। কেটে দিলে তখন বেবিটা সেপারেট হয়ে গেল মায়ের থেকে। যতক্ষণ সেপারেট ছিল না ততক্ষণ বেবি থাকবে মায়ের কোথায়, মায়ের বুকে। বেবি মায়ের বুকে থাকবে। আচ্ছা, তারপরে আমরা কর্ড ক্ল্যাম্প যখন করে ফেললাম, কর্ড ক্ল্যাম্প করার পরে এদিকে বেবি সাকার দিয়ে নেজাল অরিফিস, আবার সেই নেজাল ক্যাভিটি, নেজাল অরিফিস, মাউথ ক্যাভিটি, মাউথ অরিফিস আমরা সাক করব। সাক করে যেটুকু এমনি ভিতরে আছে, যেটুকু ভিতরে আছে, যতটুকু সাক করে আনা যায় ততটুকু আমরা নিয়ে আসবো। নিয়ে আসলে আবার এয়ারওয়েটা ক্লিয়ার হয়ে যাবে বাচ্চা, তখন সে ভালো করে শ্বাস নিতে পারবে। তাহলে আমরা এখানে আবদার দিব 1 মিনিটে আর 5 মিনিটস, একটা এট ফার্স্ট মিনিট, এট 5th মিনিট। তাহলে 1 মিনিটে একটা দেখা হয়, 5 মিনিটে একটা দেখা হয় আবগারস্কোপ। আবগারস্কোপটা কি এটা তো জানো, পেডিয়াট্রিক্স পড়ানো হচ্ছে না কি? কেউ আছো নাকি? আছো? তাহলে পেডিয়াট্রিক্সে কি আবগারস্কোপ পড়ানো হয়েছে?
ও 5th ইয়ারে কি আম্পায়ার স্কুল পড়ানো হয়নি? ও Class one. এখনো শুরু হয়নি। আচ্ছা আচ্ছা 1 মিনিট। হ্যাঁ মনিরা, সালাম, কি খবর? হ্যাঁ বিজান, তুমি চলে আসো, কলেজে যেতে হবে। yes. আচ্ছা, তারপরে কি করব আমরা, ক্লট যখন ক্ল্যাম্প করা হয়ে গেল তখন আমরা বাচ্চাকে আরো যদি আমাদের কোনো বাচ্চাকে অক্সিজেন দিতে হয় বা আরো ভালো সাকার দিতে হয়, এটা তো আমরা জাস্ট একটা পেঙ্গুইন সাকার বলে এটাকে, বা বেবি সাকার বলে, সেটা দিয়ে আমরা সাকশন দিই। কিন্তু যদি আমাদের ইলেকট্রিক সাকার দেওয়ার দরকার হয় বা অক্সিজেন দেওয়ার দরকার হয়, তখন আমরা বাচ্চাকে আরো ভালো করে পরিষ্কার করার জন্য মায়ের বুক থেকে বাচ্চাকে বেবি ট্রেতে নিয়ে অক্সিজেন সোর্সের কাছে বা সাকার সোর্সের কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে সেখানে আমরা সাকশন দিব, দিয়ে যদি অক্সিজেন দেওয়া দরকার হয় অক্সিজেন দেব, এবং কর্ডটাকে তখন ফিক্সড করতে হবে। কর্ড ক্ল্যাম্প মানে একদম পার্মানেন্ট যে ক্ল্যাম্পটা সেটা দিতে হবে। এতক্ষণ তো আমি জাস্ট দুইটা আর্টারি ফোর্সেপ দিয়ে মায়ের থেকে সেপারেট করলাম বেবিকে, কিন্তু আমাকে বেবির যে, আমি তো আর আর্টারি ফোর্সেপ লাগিয়ে রাখবো না ওখানে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, একটা আগের দিনে কি করতো, নট দিত, সুতা দিয়ে নট দিত, কিন্তু এখন কর্ড ক্ল্যাম্প কিনতে পাওয়া যায় একটা প্লাস্টিকের, তোমরা দেখেছো কিনা? ওয়ার্ডে গেলে কেউ দেখে থাকবে, কিন্তু তোমরা তো আসলে ওয়ার্ড করারই সম্পর্ক তোমাদের হয়নি, কাজে দেখবা কিভাবে। আচ্ছা যাই হোক, যখন ব্লগ পোস্টিং হবে তখন দেখতে পাবা। তাহলে ওই আম্বিলিকাল কর্ডে 2.5 সেন্টিমিটার from umbilicus, 2.5 সেন্টিমিটার away from the umbilicus, ওখানে কর্ড ক্ল্যাম্পটা দাও। ওখানে তুমি যদি নট দিতে চাও তাহলে নট দিতে হবে। হোম ডেলিভারি যারা করে তারা সুতা দিয়ে নট দেয়, সুতাটা আগে থেকে গরম পানি করে তারা স্টেরাইল করে রাখে, করে রেখে সেটা দিয়ে নট দেয় 2.5 সেন্টিমিটার away from umbilicus, ফার্স্ট নট। তারপর সেকেন্ড নটটা আবার 1 সেন্টিমিটার পরে আরেকটা সেকেন্ড নট দেয়, দুটো নট দেয়, কারণ এটা পার্মানেন্ট হওয়ার জন্য। যদি বাই চান্স একটা নট লুজ হয়ে যায় তাহলে যেন আরেকটা নট কাজ করে। এই নটটা যদি লুজ হয়ে যায় তাহলে কি হবে, নট যদি লুজ হয়ে যায় তাহলে কি হবে, কর্ডটা কি ভেতর চলে যাবে আবার? ব্লিডিং হবে। আমি কি ফুলে থাকবে নাকি? হ্যাঁ ব্লিডিং হবে অনেক, বাচ্চা থেকে অনেক, এমনি বাচ্চা ব্লাডই তো কম, তার মধ্যে ব্লিডিং হলে আরো সমস্যা। সেজন্য নটটা যাতে ফিক্স থাকে সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যেগুলো কর্ড ক্ল্যাম্প কিনতে পাওয়া যায় বাজারে, ওগুলো একদম স্টেরাইল করা, এসে জাস্ট প্যাকেট থেকে খুলেই ওখানে মানে স্ট্যাপলারের মতো মেরে দিলেই বাস ওটা ফিক্সড হয়ে থাকে, ওটা আর লুজ হওয়ার তেমন ভয় নাই। তারপরও আমরা বাচ্চাকে ফলো আপে যখন রাখা হয় তখন নটটা চেক করা, কর্ডটা চেক করা হয়, যতবারই মাকেও বলা হয় যে খেয়াল রাখার কর্ডটাকে। আচ্ছা এই হলো তাহলে কর্ড ক্ল্যাম্পিং। কর্ড ক্ল্যাম্পিং তাহলে আমরা কর্ড ক্ল্যাম্পিং এ আমরা কার কার আমাদেরকে আমরা সাধারণত এত আর্লিও করবো না, এত ডিলেডও করবো না কর্ড ক্ল্যাম্পিং এ। হ্যাঁ, কারণ কিছুটা ব্লাড যদি মায়ের থেকে বাচ্চার কাছে যায়, অনেক সময় বাচ্চা অ্যানিমিক থাকে, বাচ্চার ব্লাড কম থাকে, তখন এই কিছুটা ব্লাড যদি যায় তাহলে আগে বলা হতো যে বাচ্চা ডেলিভারির সাথে সাথেই যেন 1 মিনিটের মধ্যে কর্ড ক্ল্যাম্প, এখন এরকম কোনো অত বেশি আমাদের তাড়াহুড়ো নাই, আমরা 1 মিনিট যে সেটা বলি না, 2 থেকে 5 মিনিটের মধ্যে কর্ড ক্ল্যাম্প করলেই চলবে। আর্লি কর্ড ক্ল্যাম্পিং করব আমরা কোন কোন ক্ষেত্রে? আর্লি কর্ড ক্ল্যাম্পিং করব
আমরা RH নেগেটিভ মাদারের, ঠিক আছে? RH নেগেটিভ মাদার যদি হয় তাহলে আমরা তাড়াতাড়ি কর্ড ক্ল্যাম্প করব। কেন করব? ফিটাল কারণ ব্লাডটা আবার ম্যাটারনাল ব্লাডে চলে যাবে এই জন্য। হ্যাঁ হ্যাঁ চলে যাবে, মিক্সিং হওয়ার একটা ভয় থাকবে, পরে অ্যান্টিবডি ডেভেলপ করবে, এই কারণে আমরা সেখানে আর্লি কর্ড ক্ল্যাম্প। আচ্ছা, তাহলে এই হলো কর্ড ক্ল্যাম্পিং। তারপরে বেবিকে আমি সেপারেট করে ফেললাম। এখন আসো, বেবি ডেলিভারি হয়ে গেল, তাহলে এখন কি হলো? থার্ড স্টেজ, তাই না? ফার্স্ট স্টেজের ম্যানেজমেন্ট শেষ, সেকেন্ড স্টেজ শেষ, এখন আসো থার্ড স্টেজ। থার্ড স্টেজে কি করব? ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা। ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা এখন আমি কি করব? এখানে দুটো ম্যানেজমেন্ট আছে। দুটো ম্যানেজমেন্টের মধ্যে একটা হলো এইখানে দেখো, এই এই পিকচারটা তোমার দত্ততেই আছে। দত্ততে দেখো, ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। এখানে দুটো ম্যানেজমেন্ট, একটা হচ্ছে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট, একটা হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট। এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্টটা কি? যে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট নরমালি ন্যাচারাল প্রসিডিউরেই হোক, যেভাবে প্লাসেন্টা ডেলিভারি হওয়ার আমি কিছুই করব না, কিন্তু আমি শুধু অবজার্ভ করব। বেবি ডেলিভারির সাথে সাথে আমি কি করব? তাকে যখন বেবি, হ্যাঁ বলো, কর্ড ক্ল্যাম্প করে ফেললাম। কর্ড ক্ল্যাম্প করার পরে আমি ওয়েট করব। এই সময় আমি দেখবো যে যদি ব্লাডার ফুল আছে কিনা, তাহলে আমি ক্যাথেটার করে দিব। তারপরে এই তো এখন স্পন্টেনিয়াস সেপারেশনের জন্য আমি ওয়েট করব। তাহলে এখানে কি হবে? প্লাসেন্টা প্রথমে সেপারেটেড হবে, তারপর এটা এক্সপালশন হবে, তাই না? প্লাসেন্টা তো কোথায়, প্লাসেন্টা সাধারণত কোথায় থাকে? ইউজুয়ালি কোথায় ইমপ্ল্যান্টেড হয়? Posterior ফান্ডাস ম্যাডাম। হ্যাঁ, ফান্ডাসে পোস্টেরিয়র ওয়াল অথবা অ্যান্টেরিয়র ওয়ালেও থাকতে পারে, সেটা না, সেটা সমস্যা না। সমস্যা হলো, সমস্যা হয় কখন? যখন লোয়ার সেগমেন্টে থাকে। লোয়ার সেগমেন্টে যদি প্লাসেন্টা থাকে, সেটাকে আমরা কি বলি? placenta previa. প্লাসেন্টা প্রিভিয়া। ঠিক আছে, তাহলে যদি প্লাসেন্টা, তাহলে প্লাসেন্টা কি হবে? প্রথমে সেপারেট হবে, তারপরে এটা এক্সপালশন হবে। প্লাসেন্টা সেপারেট হয় আবার দুই ভাবে। কিভাবে? সেন্ট্রাল পার্ট প্রথমে সেপারেটেড হলো, তারপর পেরিফেরাল পার্ট হলো, সেভাবে হতে পারে। অথবা প্রথমে পেরিফেরাল পার্ট সেপারেটেড হয়, পরে সেন্ট্রাল পার্ট, দুই ভাবেই হতে পারে। তো প্রথমে যেটাই হোক, প্রথমে তোমার সেপারেটেড হবে, তারপরে এক্সপালশন হবে। তাহলে সেপারেটেড হয়ে গেল কি না, আমি এটার জন্য ওয়েট করব। কিভাবে আমি বুঝবো যে প্লাসেন্টা সেপারেটেড হলো কিনা? দেখো, যদি কি হবে? গাশ অফ ব্লাড আসবে, একসাথে অনেকগুলো ব্লাড চলে আসবে। তোমার তো ওই কর্ডের মধ্যে একটা কি লাগানো আছে? কর্ডের মধ্যে কি লাগানো আছে? আর্টারি ফোরসেপ, তাই না? একটা ফোরসেপ দিয়ে তো ক্ল্যাম্প করা আছে, তা নাহলে তো ব্লিডিং হবে অনেক। কর্ডটা যদি আমি ওপেন রেখে দিই, কোনো ক্ল্যাম্প না করি ওখানে, তাহলে কি হবে? ব্লিডিং হবে না? আমি যে বেবির থেকে সেপারেট করে ফেললাম, আমি বেবি সেপারেট করার সময় কি বললাম? যে দুই পাশে দুইটা, একটা বেবির সাইডে একটা মায়ের সাইডে দুটা ক্ল্যাম্প থাকবে। দুইটা আর্টারি দিয়ে আমি ক্ল্যাম্প করবো, ক্ল্যাম্প করে মাঝখানে কেটে দেব। তাহলে তো বেবি মায়ের থেকে সেপারেটেড হবে নাকি? জি ম্যাডাম। ঠিক আছে, তাহলে বেবি মায়ের থেকে সেপারেটেড হয়ে গেল। সেপারেটেড হওয়ার পরে তাহলে মায়ের সাইডে একটা আর্টারি ফোরসেপ দিয়ে ক্ল্যাম্প করা থাকে আম্বিলিকাল কর্ডটা, তাহলে সেখান থেকে আর কোনো ব্লিডিং তাহলে হতে পারবে না, কর্ড দিয়ে কোনো ব্লিডিং আসতে পারবে না। কিন্তু
পার ভ্যাজানা দিয়ে ব্লিডিং অল্প অল্প সামান্য পরিমাণে আসবে। যখন প্লাসেন্টা সেপারেটেড হয়ে যাবে তখন গাশ অফ ব্লাড আসবে, অনেকগুলো ব্লাড একসাথে আসবে। যেহেতু প্লাসেন্টা সেপারেট হয়ে গেল তাহলে অনেকগুলো ব্লাড একসাথে বের হয়ে আসবে। আর কি হবে? প্রোগ্রেসিভ লেংথেনিং অফ দ্য কর্ড, কর্ডটা যতটুকু ছিল তার চেয়ে লম্বা হতে থাকবে। কারণ যেহেতু ওটা ভিতর থেকে সেপারেট হয়ে আরো বাইরের দিকে বের হয়ে আসছে, তাহলে কর্ডটা কি, আমি বাইরের পোর্শনটা যখন বেশি পাবো তখন সেটা লম্বা হবে না? জি কি ম্যাম। বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা যদি লেবার রুমে নিয়ে দেখানো যেত তাহলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা, যাই হোক, এখন তাহলে কি হবে? গাশ অফ ব্লাড আসবে এবং প্রোগ্রেসিভ লেংথেনিং অফ দ্য কর্ড। প্লাসেন্টা যে সেপারেট হয়েছে এই দুইটা হলো তার সাইন। এটা কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করা হবে, প্লাসেন্টা কিভাবে সেপারেট হলো তুমি বুঝবা কিভাবে। আচ্ছা, তারপরে প্লাসেন্টা যখন সেপারেট হয়ে গেল তখন এটা আমি ওয়েট করব স্পন্টেনিয়াস এক্সপালশনের জন্য। স্পন্টেনিয়াস এক্সপালশনের জন্য ওয়েট করব। যদি ফেইল করে যে না ও সেপারেট হয়ে গেল, ওখানে এসে লোয়ার সেগমেন্টে এসে আটকে থাকে, আর বের হচ্ছে না, হয়তো অস তো আর অত বেশি ওপেন থাকে না, বেবি ডেলিভারির সাথে সাথে কিছুটা ক্লোজ হয়েছে, তখন হয়তো অনেক সময় আর ওই ওখানে এসেই আটকে থাকে লোয়ার সেগমেন্টে, অস দিয়ে আর বের হয়ে আসে না। তখন যদি না আসে আমি অ্যাসিস্টেড এক্সপালশন। অ্যাসিস্টেড এক্সপালশন মানে আমি ম্যানুয়ালি সেটাকে বের করে নিয়ে আসবো, হাত ভিতরে দিয়ে টান দিয়ে বের করে নিয়ে আসবো, কারণ ওটা অলরেডি সেপারেটেড, আমি জাস্ট টান দিয়ে বের করে নিয়ে আসবো। এরপরে কি করব? অক্সিটোসিন ইনজেকশন দিব 10 ইউনিটস। আমরা এখন 10 ইউনিটস দিই সাধারণত। আইএম 10 ইউনিট অক্সিজেন আইএম দেওয়া। কিসের জন্য? অক্সিটোসিন 10 ইউনিট অক্সিটোসিন আইএম দেওয়া হয় কি জন্য? কেন দেওয়া হয়? ইউটেরাস কন্ট্রাকশন করে পুরো ব্লাডটা বের হয়ে আসবে। হ্যাঁ, কন্ট্রাকশনের জন্য, ইউটেরাস যাতে কন্ট্রাকশন হয়ে ফার্দার ব্লিডিং না হয়। বেশি ব্লিডিং, কিছু ব্লিডিং তো হবেই, কিন্তু একদম হেভি ব্লিডিং যাতে না হয়, পিপিএইচ যাতে না হয়, সেজন্য আমরা অক্সিটোসিন দেই। এটা হলো এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে? কিন্তু আমরা এখন যেটা করি সেটা করি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট, অ্যাক্টিভ ম্যানেজমেন্টটা কি জন্য করি আমরা? কারণ পিপিএইচটাকে কমানোর জন্য। পিপিএইচটাকে কমানোর জন্য আমরা অ্যাক্টিভ ম্যানেজমেন্টের মধ্যে তাহলে কি হলো? অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, AMTSL। AMTS এটা অনেক সময় শর্ট নোট থাকে, অথবা এটা তোমার স্পটিং এ থাকে, এটা তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে AMTS, এবারে পরীক্ষার সময় দেখলাম অনেকে AMTSL জানেই না কি জিনিস। তাহলে অ্যাক্টিভ ম্যানেজমেন্টটা কিন্তু অবশ্যই জানতে হবে তোমার। এবারে শুধু করোনার জন্য আমরা অনেক কিছু ওভারলুক করে গেছি, যে যেহেতু তোমাদের ওয়ার্ড হয়নি ঠিক মতো, যদিও অনলাইনে পড়ানো হয়েছে, যেমন এখন আমি পড়াচ্ছি, তোমরা আমি জানি যে 5-6 জন ছাড়া কেউ নাই, কেউ শুনছো না, কিন্তু পরে তোমরা বলবা কি যে আমরা করোনার জন্য পড়তে পারি, তাই আমরা জানি না। কিন্তু এই যে আমরা এত কষ্ট করে পড়াচ্ছি, তোমরা ক্লাস করো না আর তোমরা বলবা যে আমাদের করো না। আচ্ছা, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, এখানে আমরা কি করি? বেবি ডেলিভারির সাথে সাথেই আমরা কি করি? পালপেট করে দেখি যে আবার আরেকটা বেবি আছে কিনা। অনেক সময় টুইন থাকতে পারে না? হ্যাঁ, থাকতে পারে। তাহলে আমি মায়ের অ্যাবডোমেনে পালপেট করে দেখবো বা পারভাজানিলে ফিল করে দেখবো যে আরেকটা বেবি আছে কিনা। যদি না থাকে আমি আগে এনশিওর করবো, যদি না থাকে সেকেন্ড টুইন, তাহলে আমি অক্সিটোসিন ইনজেকশনটা এখানে আগেই দিই। ইনজেকশন অক্সিটোসিন 10 ইউনিট আইএম আমি আগে দিয়ে দেবো। দিলে কি হবে? ইউটেরাসের কন্ট্রাকশন শুরু হয়ে যাবে,
এবং এতে কর্ড তোমার প্লাসেন্টা সেপারেশনও আর্লি হয়। যদি ইউটেরাসের কন্ট্রাকশন তাড়াতাড়ি হয় তাহলে প্লাসেন্টার সেপারেশনটাও আর্লি হয়। সেজন্য আমরা এখানে আগেই অক্সিটোসিনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি বেবিকে কর্ড ক্ল্যাম্প করব এবং মায়ের থেকে সেপারেট করব, ডিভাইড করব, লাইগেট করব, কর্ডটা লাইগেট করব। এর মধ্যে দেখা যাবে প্লাসেন্টা সেপারেট হয়ে গেছে। প্লাসেন্টা সেপারেট হয়ে আগে দিয়ে দেবো বিষয়টা মানে কি বলো? না না, প্লাসেন্টা এক্সপালশন হওয়ার আগে। আচ্ছা, আমি তোমাকে দেখো এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্টে আমি অক্সিটোসিনটা কখন দিলাম? যখন প্লাসেন্টা এক্সপালশন হয়ে গেল, প্লাসেন্টা বের হয়ে গেল, তখন আমি অক্সিটোসিন দিলাম এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্টে। কিন্তু অ্যাক্টিভ ম্যানেজমেন্টে আমি প্লাসেন্টা ভিতরেই আছে, জাস্ট বেবি আউট হয়ে গেছে, বেবির 1 মিনিটের মধ্যে আমি অক্সিটোসিন দিয়ে দিই। খালি আমি এনশিওর করব যে সেকেন্ড টুইন আছে কিনা। বেবিটা বের হওয়ার সাথে সাথে সেকেন্ড টুইন আছে কিনা এনশিওর করব, করেই আমি 1 মিনিটের মধ্যেই অক্সিটোসিন দিয়ে দিই, যাতে মিনিমাম ব্লাড লস হয় মায়ের। ক্লিয়ার? হ্যাঁ। আর তারপরে অক্সিটোসিন দিলাম, দেওয়ার পরে আমি এখন বেবি কর্ড ক্ল্যাম্প করলাম, বেবিকে মায়ের থেকে সেপারেট করলাম, করে বেবিকে দিয়ে বেবির কর্ড লাইগেট করলাম বা কর্ড ক্ল্যাম্প লাগালাম, আর্টিফিশিয়াল একটা যে ক্ল্যাম্প পাওয়া যায় সেটা লাগালাম। এর মধ্যে কি হবে দেখা যাবে প্লাসেন্টা সেপারেট হয়ে যাবে। না হলেও আমি এখানে কোনো ওয়েট করবো না, অবজার্ভ করবো না, ওয়েট করার আমার এখানে দরকার নাই, এটা আমার পুরো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট হবে। তাহলে আমি এখানে কি করব, কর্ডটাকে ধরবো, মায়ের সাথে মায়ের যে প্লাসেন্টাটা যে ভিতরে আছে এবং কর্ডের পোর্শনটা তো বাইরে আছে, সেই পোর্শনটাতে তো আর্টারি ফরসেপ দিয়ে ক্ল্যাম্প করা আছে, তাই না? সেই আর্টারি ফরসেপটার কাছে আমি হাত দিয়ে ধরবো। ধরে তোমরা একটু দত্ত যদি থাকে দত্তর ছবিটা দেখো। এই ছবিটা আমি নিলে তোমাদেরকে একটু দেখাতে পারতাম, এটা আমার ভুল হয়ে গেল, এই ছবিটা দেখানো দরকার ছিল। আচ্ছা, তোমরা এই যে দত্ত যার কাছে আছে তারা যদি বইটা খুলে দেখো তাহলে বুঝতে পারবা যে আমার একটা হাত মায়ের সিম্ফাইসিস পিভিস এর উপরে থাকবে আর এক হাত থাকবে কর্ডের মধ্যে। কর্ডটাকে আমি ধরে নিচের দিকে ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস টানবো, জেন্টল পুল, জেন্টলি আমি পুল করব ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস। কর্ড আর্টারি ফরসেপটার মধ্যে হাত দিয়ে পুরে আমি টানবো কর্ডটাকে। আর আরেকটা হাত থাকবে আমার মায়ের সিম্ফাইসিস পিভিস এর উপরে, মায়ের সিম্ফাইসিস পিভিস এর উপরে থাকবে, সেটা আমার কি থাকবে আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস, সেটাকে আমি রাখবো। কেন? তার কারণ হলো অনেক সময় এইভাবে টানতে গিয়ে ইউটেরাসটা ইনভার্সন হয়ে চলে আসে বাইরে, ইউটেরাস ইনভার্সন হয়ে ইউটেরাস সহ বাইরে চলে আসে, শুধু প্লাসেন্টা না, প্লাসেন্টা প্লাস ইউটেরাস সহ বাইরে চলে আসে ইনভার্সন হয়ে। ইনভার্সন মানে হচ্ছে উল্টে যায়, উল্টে গিয়ে বের হয়ে আসে, মানে এন্ডোমেট্রিয়ামটাই বাইরে চলে আসে। কিছু বুঝতে পারলা? হ্যাঁ, ইউটেরাসটাকে সাপোর্ট দেওয়ার জন্য যাতে ইনভার্সন না হয় সেজন্য আমি ওই হাতটা আমার সিম্ফাইসিস পিভিস এর উপরে থাকে। তারপরে আমি তাহলে ওখানে আমি একটা আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস একটা প্রেসার দিলাম, আর নিচে ডাউনওয়ার্ডস এন্ড ওয়ার্ডস পুল করে আমি কর্ডটাকে টানবো। এখানে কি হবে, আস্তে আস্তে প্লাসেন্টা সেপারেট হবে, হয়ে ওই সেই প্রোগ্রেসিভ লেংথেনিং অফ দ্য কর্ড হয়ে প্লাসেন্টাটা আউট হয়ে যায়, বের হয়ে আসে। এইটাকে বলা হচ্ছে কন্ট্রোল কর্ড ট্র্যাকশন। এই যে কর্ডটাকে আমি ট্র্যাকশন দিয়ে টেনে বের করে আনলাম এবং কন্ট্রোল করলাম ওই আরেকটা হাত সিম্ফাইসিস পিভিস এর উপরে দিয়ে, তাহলে কন্ট্রোল কর্ড ট্র্যাকশন।
এইটা হলো কন্ট্রোল কন্ট্রাকশনের মাধ্যমে আমি ডেলিভারি অফ দা প্লাসেন্টা। ঠিক আছে, এরপরে যদি এটা ফেইল করে তাহলে আমি 2 থেকে 3 মিনিট পরে আরেকবার করব। আবার যদি ফেল করবে কেন? কারণ প্লাসেন্টা যদি সেপারেট তখনও না হয় তাহলে আমি বেশি টানাটানি করলেই কি চলে আসবে? আসবে না তো। টানাটানি করলে, হ্যাঁ, সেজন্য প্লাসেন্টাকে সেপারেট হওয়ার মতন আমাকে সুযোগ দিতে হবে। তাহলে আমি প্রথমে ট্রাই করলাম, তারপরে যদি না হয় 2-3 মিনিট ওয়েট করব, এরপরেও যদি ফেল হয় তারপরে 10 মিনিট ওয়েট করব। এরপরে এর মধ্যে সাধারণত হয়ে যায় সেপারেট। তারপর সেপারেট হয়ে গেলে তখন ইউজুয়ালি ট্র্যাকশনের মাধ্যমে চলে আসে। আর যদি একান্তই না হয় তখন আমি ম্যানুয়াল রিমুভাল হলো আমি হাত ভিতরে ঢুকিয়ে দেব, দিয়ে প্লাসেন্টাটাকে প্রথমে কর্ডের গাইডেন্সে আমি হাতটা ভিতরে যাবে, গিয়ে ইউটেরাসের ওয়াল বরাবর আমি যাব, আস্তে আস্তে সেপারেট করতে 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 ফান্ডাস পর্যন্ত চলে যাব। আমি লেফট হ্যান্ড দিয়ে আমার কর্ডটা ধরা থাকবে বাইরে, আর রাইট হ্যান্ড আমার ইউটেরাসের ভিতরে যাবে। ভিতরে গিয়ে আমি ইউটেরাসের ওয়াল বরাবর প্লাসেন্টা আর ইউটেরাসের মাঝখান দিয়ে আমার হাতটা যাবে, গিয়ে আস্তে 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 সেপারেট করতে করতে আমি ফান্ডাস পর্যন্ত যাব। ফান্ডাস থেকে কর্ডটাকে সেপারেট করে নিয়ে তারপর ট্র্যাকশন দিলে ইজিলি বের হয়ে চলে আসবে। এটা হচ্ছে ম্যানুয়াল রিমুভিং অফ প্লাসেন্টা। ঠিক আছে, এরপর আমি 1 মিনিট। আচ্ছা, তাহলে আমি এরপরে প্লাসেন্টা এক্সপালশন হওয়ার পরে আমি এখন ভালো করে চেক করে দেখবো ভালভা, ভ্যাজাইনা, পেরিনিয়াম এখানে কোনো টিয়ার আছে কিনা। যদি কোনো টিয়ার থাকে তাহলে আমি রিপেয়ার করি। ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা। আর যদি তোমার যদি এপিসিওটমি লাগে তাহলে আমি এপিসিওটমি দিয়ে দেবো। এপিসিওটমিটা কি? হ্যাঁ, এটা হচ্ছে একটা প্ল্যান্ড সার্জিক্যাল ইনসিশন ইন দ্য পেরিনিয়াম ডিউরিং ডেলিভারি অফ দ্য বেবি। Planned surgical incision in the perineum during delivery of the baby. এটা যদি এপিসিওটমি দেওয়ার দরকার হয়, কখন আমি এপিসিওটমি দিব, কিছু কিছু ইন্ডিকেশন আছে যে টাইট পেরিনিয়াম, আমি দেখতে পাচ্ছি যে হেড চলে আসছে কিন্তু পেরিনিয়াম অনেক টাইট, যার জন্য বের হচ্ছে না। সেক্ষেত্রে আমি আরো কয়েকটা পয়েন্ট আছে যে এইগুলো তোমাদের করতে হবে। তাহলে কোন কোন জায়গায় এপিসিওটমি দিব, তারপরে কয় ধরনের এপিসিওটমি আছে, এগুলো কি পড়ানো হয়েছে কিনা বা না হলে পড়তে হবে। তাহলে এপিসিওটমি দিলে কি আমি নর্মাল ডেলিভারি বলবো নাকি বলবো না? নরমাল ডেলিভারি বলবো উইথ মিনিমাম এইডস, তাই না? এই কথাটা বলা আছে নর্মাল ডেলিভারি ক্রাইটেরিয়ার মধ্যে বলা আছে উইথ মিনিমাম এইডস। এই যে মিনিমাম এইডস হলো যে এপিসিওটমি। ঠিক আছে, তাহলে এপিসিওটমি দিলেও আমি তাকে নর্মাল ডেলিভারি দিব। তাহলে যদি এপিসিওটমি দিয়ে থাকি তাহলে সেটাও রিপেয়ার করতে হবে আমাকে। আর যদি না দেই তাহলে কোনো টিয়ার আছে কিনা সেটা দেখতে হবে। সার্ভিক্সে টিয়ার হতে পারে, ভ্যাজাইনাতে টিয়ার হতে পারে, পেরিনিয়ামে টিয়ার হতে পারে, এমনকি রেকটাম পর্যন্ত টিয়ার। পেরিনিয়াল টিয়ার আবার 4 টাইপস। হ্যাঁ, তাহলে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি মানে একদম রেকটাম সহ ছেড়ে। সেই জন্য অবশ্যই এপিসিওটমি ভালো। যদি সেরকম আমি কন্ডিশন দেখি তাহলে এপিসিওটমি দিয়ে দিলে অন্তত থার্ড ডিগ্রি পেরিনিয়াল টিয়ার হবে, ফোর্থ ডিগ্রি পেরিনিয়াল টিয়ার হবে না। তাহলে আমি রেকটামটাকে প্রিভেন্ট করতে পারবো। সেই জন্য এপিসিওটমি অবশ্যই ভালো। তাহলে আমাকে বুঝতে হবে কোন জায়গায় দিতে হবে আর কোন জায়গায় দিতে হবে না। আমি যদি মনে করি যে টাইট এখানে দিয়ে দেওয়াটাই ভালো তাহলে অবশ্যই দিয়ে দেওয়া ভালো। কারণ একটা রেকটাম টিয়ার হচ্ছে আমার একটা এপিসিওটমি দেওয়া অনেক ভালো। এখানে সুন্দর করে এপিসিওটমিটা রিপেয়ার করে দিলে আর কোনো প্রবলেম সাধারণত কাজে এপিসিওটমি ইজ বেটার। আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমার অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার।
এরপরে আসো ফোর্থ স্টেজ। ফোর্থ স্টেজে আমরা কি করব, 1 ঘন্টা আমি অবজার্ভ করব। 1 ঘন্টা অবজার্ভ করব কি, 15 মিনিট পর পর 15 মিনিটস ইন্টারভ্যালে আমি কি করব, মায়ের পালস, বিপি, পিভি ব্লিডিং, ইউরিন আউটপুট, এগুলো আমি চেক করব। এগুলো চেক করব ফার্স্ট 1 hour 15 মিনিটস ইন্টারভ্যালে, ঠিক আছে? এবং কেন আমি এই 1 আওয়ারের এত ইম্পর্টেন্স কেন, বলো কেন? ম্যাম পিপিএ শুরু হতে পারে। হ্যাঁ, এই সময় পিপিএইচ হওয়ার চান্সটা বেশি থাকে, তাই না? সেই জন্যই আমি এই 1 আওয়ার আমি এত কেয়ারফুলি অবজার্ভ করব। এই যে দেখো, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য AMTSL দেখতে পাচ্ছ? জি ম্যাম। এটা হচ্ছে ওজিএসবির গাইডলাইন। এই AMTSL এর 4টা পয়েন্ট দেখো। তাহলে আমি প্রথমেই কি করব, পালপেট টু এনশিওর দ্য সেকেন্ড, টু এক্সক্লুড দ্য সেকেন্ড টুইন। দেন আমি অক্সিটোসিন ইনজেকশন দিব 10 ইউনিট। দেন কি করব, 2-3 মিনিট ওয়েট করব ফর স্ট্রং ইউটেরাইন কন্ট্রাকশন। স্ট্রং ইউটেরাইন কন্ট্রাকশনের জন্য আমি 2-3 মিনিট ওয়েট করব। করার পরে কন্ট্রোল কন্ট্রাকশনের মাধ্যমে প্লাসেন্টা এক্সপালশন করব, প্লাসেন্টা আউট করব। দেন আমি ইউটেরাসে একটা মাসাজ দিব। মাসাজ কিন্তু আগে দিব না, প্লাসেন্টা এক্সপালশন হওয়ার পরে মাসাজ। কিন্তু অনেকে কি করে, আগেই মাসাজ দেওয়া শুরু করে, মনে করে যে মাসাজ দিলেই বোধহয় তোমার প্লাসেন্টা আউট হয়ে যাবে। এটা কিন্তু ভুল। মাসাজ দিব আমি এক্সপালশন হওয়ার পরে। তারপরে ফিল করব ইউটেরাস ইজ ওয়েল কন্ট্রাক্টেড অর নট। এই যে এই কয়েকটা পয়েন্ট হচ্ছে তোমার AMTSL। এর কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি, অ্যাডভান্টেজটা কি বলো দেখি, কেন আমরা অ্যাক্টিভ ম্যানেজমেন্ট করতে চাই বলো? পোস্টপার্টাম হেমোরেজ অনেক কম হবে। হ্যাঁ, কি কম হবে? পোস্টপার্টাম হেমোরেজটা অনেক কম হবে। ব্লাড লস কমানোর জন্য। টু মিনিমাইজ দ্য ব্লাড লস। কতটুকু মিনিমাইজ করতে পারবো আমরা? নর্মালি যতটুকু ব্লিডিং হয় তার চেয়ে আমরা সেটাকে কমিয়ে 1/5 নিয়ে আসতে পারবো। 1/5 to minimize the blood loss approximately to 1/5, মানে 5 ভাগের 1 ভাগ আমরা ব্লিডিং হবে। যদি নর্মালি যতটুকু হয় তার চেয়ে কমে মাত্র 1 ভাগ ব্লিডিং। ঠিক আছে? সেকেন্ড পয়েন্টটা হলো টু শর্টেন দ্য ডিউরেশন অফ থার্ড স্টেজ টু হাফ। থার্ড স্টেজে যে টাইমটা লাগার কথা তার চেয়ে আমি ডিউরেশনটা হাফ করে ফেলতে পারবো এখানে। আর আরেকটা পয়েন্ট হলো রিডিউসেস ম্যাটারনাল অ্যানিমিয়া। তাহলে আমি ব্লিডিং যদি কম হয় তাহলে ম্যাটারনাল অ্যানিমিয়া প্রিভেন্ট করতে পারবো। ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, তাহলে আমি ব্লাড লস মিনিমাম করতে পারবো কত? 1/5। ডিউরেশনটা কমিয়ে আনতে পারবো কত? হাফ। আচ্ছা, আর রিডিউসেস ম্যাটারনাল অ্যানিমিয়া। এই হচ্ছে অ্যাডভান্টেজ। প্রত্যেকটা অক্সিটোসিন আগেই দিলাম। অক্সিটোসিন আগে দিলে ইউটেরাস কন্ট্রাক্টেড হয়ে যাবে। ইউটেরাস কন্ট্রাক্টেড হয়ে গেলে প্লাসেন্টা রিটেইন প্লাসেন্টা রিটেইন হয়ে যেতে পারে। রিটেইন হয়ে গেলে তখন আবার আমাকে আবার আন্ডার অ্যানাস্থেসিয়া এটাকে আউট করতে হবে। সেটা খুবই কম, রেয়ার একদম। কাজে ওটা নিয়ে আমাদের অত হয় নাই, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে? কি এত গন্ডগোল শুরু হয়ে গেল কেন? ক্লাস শেষ তাই?
হ্যাঁ, Recording stopped. কি সমস্যা? ক্লিয়ার? তারপরে টু শর্টেন দ্য ডিউরেশন অফ থার্ড স্টেজ টু হাফ। থার্ড স্টেজ ডিউরেশনটাকে আমি হাফ করে ফেলতে পারি। আর টু রিডিউস ম্যাটারনাল অ্যানিমিয়া। ম্যাটারনাল অ্যানিমিয়া প্রিভেন্ট করতে পারি, রিডিউস করতে, তাই না? আচ্ছা, তাহলে এই তিনটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কি? প্লাসেন্টা রিটেইন হতে পারে, রিটেইন প্লাসেন্টা। কারণ ইউটেরাস আমার যখন অক্সিটোসিন আমি দিয়ে দিব তখন ইউটেরাস কন্ট্রাক্টেড হয়ে যাবে। কন্ট্রাক্টেড হয়ে গেলে প্লাসেন্টা বের নাও হতে পারে, ওখানে আটকে থাকলে তখন আর প্লাসেন্টা বের হবে না, সেটাকে বলা হয় রিটেইন প্লাসেন্টা। রিটেইন প্লাসেন্টা হতে পারে কিন্তু এটা খুবই কম, মিনিমাম। কাজে এটা নিয়ে আমাদের অত টেনশন করা লাগবে না, অ্যাডভান্টেজটাই বেশি, তাই আমরা এটা অ্যাক্টিভ ম্যানেজমেন্টের সাথে করি। ঠিক আছে? কোন কোন ক্ষেত্রে করব? আমরা ইউজুয়ালি অ্যাক্টিভ ম্যানেজমেন্টটাই করি হসপিটালে। আর এমনি ইন্ডিকেটেড কোন জায়গায়? যদি ম্যাটারনাল অ্যানিমিয়া থাকে, ম্যাটারনাল যদি হাই রিস্ক থাকে, যদি ম্যাটারনাল ডায়াবেটিস থাকে, যদি পলিহাইড্রামনিওস থাকে, এগুলো তো আমাদের ইন্ডিকেটেড। ঠিক আছে? হ্যাঁ, তোমাদের বোধহয় নেক্সট ক্লাস আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, যাও ছেড়ে দিলাম, আমি অলরেডি 5 মিনিট মনে হয়ে গেছে।